আজ আমাদের সঙ্গে রয়েছেন বরকলার প্রাক্তন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর। কংগ্রেসের গত নির্বাচনে কংগ্রেসের যে বরাক উপত্যকা সহ আসামে ভরাডুবি, সে ব্যাপারে তার কাছে আমরা কিছু জানতে চাইব। মিসবাউলদা, আমরা লক্ষ্য করেছি একসময় বরাক বিরোধী কংগ্রেসের রমরমা ছিল, কিন্তু আমরা লক্ষ্য করলাম গত দুটা নির্বাচন থেকেই, মানে 16 থেকে বিজেপির যখন উত্থান হলো, তার পরবর্তীকালে আমরা দেখলাম ধীরে ধীরে বরাক উপত্যকা থেকে কংগ্রেস মুছে যাওয়ার কথা আমি বলছি না, অনেক দুর্বল হয়ে পড়েছে, তুলনামূলকভাবে দুর্বল হয়ে পড়েছে। তার কারণ আপনি 80-র দশক বা এর আগে থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তো এর মানে প্রাথমিক কারণটা কি বলে আপনি মনে করেন? দেখুন, কংগ্রেস বরাক উপত্যকায় সবসময় শক্তিশালী ছিল, এবং এক সময় যখন আসাম আন্দোলনের যে ঢেউ ব্রহ্মপুত্র উপত্যকায় উঠেছিল, বরাকে কিন্তু সেই জিনিস হয়নি। এবং মুখ্যত তখন কংগ্রেসি যারা নেতারা ছিলেন, তাদের যে ভূমিকা ছিল, জনগণও ছিলেন। কারণ আমাদের বরাক ভ্যালির লোকরা খুব সচেতন ছিলেন রাজনৈতিকভাবে। সেটা আপনি ভাষা আন্দোলনের সময় কথা বললে বা অন্যান্য যেসব সময় আন্দোলন হয়েছে অনেক কিছু, বা ইউনিভার্সিটি নিয়ে আন্দোলন, তখন জনগণ, সাধারণ মানুষ কিন্তু এই ইস্যুগুলি নিয়ে আগ বাড়তেন। কিন্তু ইদানিং যখন তার কারণ ছিল, তখন কংগ্রেসের কিছু নেতা ছিলেন, যেমন প্রথমে আমি সদ্য মহিতুষ পুরকাইস্য মহোদয়ের কথা বলছি, আগে ছিলেন মইনুল হক চৌধুরী, তারপরে আসলেন সন্তোষ মোহন দেব, আলতাফ হোসেন মজুমদার, উসমানী শাহও কিছুদিন কংগ্রেস করেছিলেন। তো এরকম ব্যক্তিত্ব আসার সঙ্গে সঙ্গে কংগ্রেস যেমন শক্তিশালী হয়েছে, বরাকগুলির অনেক ডিমান্ড ছিল, সেগুলো পূরণ হয়েছে। যেমন এককালে বরাকটাই ছিল কাছাড়, করিমগঞ্জ হাইলাকান্দি মিলে। তখন ব্রহ্মপুত্র উপত্যকার যেগুলো ডিস্ট্রিক্ট ছিল, এর চেয়ে কিন্তু কাছাড় অনেক উন্নত ছিল। মেডিকেল কলেজ ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, এখানে রেডিও স্টেশন, তারপর অনেক কিছু, পলিটেকনিক, এ তো সব কিছু হয়েছে। এবং সেটা আমাদের কাছাড়ে, এখনকার কাছাড়ের ভিতরে হয়েছে, এবং এটা বরাক ভ্যালি সার্ভিস দিত। তখন দেখা গেছে কাছাড়টা অনেক উন্নত, এবং ব্রহ্মপুত্র উপত্যকার অনেক নেতা, কংগ্রেসি নেতাও তখন একটু মানে তারা ভালো পেতেন না যে তাদের অঞ্চল থেকে আমরা অনেকক্ষণ এগিয়ে গেছি। শেষে আমরা আন্দোলন করে ইউনিভার্সিটিও পেয়েছি। তে মেইন হলো কথা, তখনকার জনগণ খুব সচেতন ছিলেন। কিন্তু আজকাল যেমন বিশেষ করে গত যে ডিলিমিটেশন হয়েছে, 15টা সিট থেকে 13টা সিট হয়ে গেল। কিন্তু এই জিনিসটা এই নির্বাচনে কোনো ইয়ে হয় নাই, না, এটা যেমন তার হয় নাই। কিন্তু বিরোধী দল হিসাবে আপনারাও তো সেভাবে জনগণকে নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারেননি, এটা আপনাদের একদিকে ব্যর্থতা। এটাই ব্যর্থতা। কিন্তু ব্যর্থতা ঠিক আছে, আমরা এই ইস্যুগুলো তুলে ধরতে পারিনি ভালো মতো। আমাদের যে গত যে নির্বাচন, এই যে নির্বাচন গেল, যেটা আপনি বলছেন আমাদের সাংগঠনিক অবস্থা, সাংগঠনিক অবস্থার মধ্যে আমাদের নতুন যিনি আমাদের সভাপতি হয়েছে গৌরব গগৈ মহোদয়, উনি আসার পরে একটা আশার আলো জ্বলেছিল, কিন্তু সেই জিনিসটা ঠিকভাবে প্রতিফলিত হয়নি রেজাল্টে। তার কারণ আছে। সংগঠন বলতে যখন বিশেষ করে গরিব লোকদেরকে যখন কিছু কিছু একটা সুবিধা দেওয়া হয়েছে, এবং তাদেরকে ফোন করে বলা হয় তোমরা এই দল করতে হবে, না হলে আমরা তোমাদের সুবিধাটা কেটে নেব, তখন একটা অসুবিধা হয়ে যায়। আর একটা কথা, তরুণ গগৈর সময় কিন্তু এই সেলফ হেল্প গ্রুপটা আরম্ভ হয়েছিল,
তখন যখন আরম্ভ হয় আমিও মন্ত্রী ছিলাম, এবং তরুণ গগৈ মহোদয় আমাকে বলেছিলেন বলে বাংলাদেশের যিনি ইউনুস এই সিস্টেমটা আরম্ভ করেছিলেন সেটা আমি আসামে আরম্ভ করব। তা আমি বলেছিলাম এত মহিলা এইভাবে, হ্যাঁ এটা সিস্টেম করে আমরা করব। কিন্তু আমরা করেছিলাম মহিলাদের স্বাবলম্বী করার, তাদের সংগঠিত করার, এটা কংগ্রেস করেছে। আর বিজেপি সেটাকে কিভাবে তারা ভোট ব্যাংকে পরিণত করছে, তারা এটা করতে পেরেছে। কংগ্রেস কিন্তু ততটুকু করতে পারেনি। এটা একটা ডিফারেন্স, যার কারণে মহিলার একটা ভালো ভোট বিজেপি পেয়েছে। না, আমরা এবারের ভোটে তো দেখেছি পুরুষ ভোট পড়েছে আপনার 84.97, মহিলা 85.98, মানে 1% বেশি মহিলা ভোট পড়েছে পুরুষ থেকে। তার রেজাল্ট হচ্ছে অরুণোদয়, নিযুত ময়না, এবং সমস্ত সরকার। তার সেই হিসাবে আপনাকে মানতে হবে যে মুখ্যমন্ত্রী হিসাবে হিমন্ত বিশ্ব শর্মা অন্ততপক্ষে আপনাদের চেয়ে অনেক গুণ এগিয়ে আছেন। আপনাদের দলের মানে যে রণনীতি আপনারা যারা তৈরি করেন তার থেকে অনেক গুণ এগিয়ে আছেন। না, তো এইটা তো ঠিক, কিন্তু আমরা তো ক্ষমতায় নেই। আমরা আগে হয়তো তরুণ গগৈ মহোদয় আরম্ভ করেছিলেন সুতা দেওয়া, ব্ল্যাঙ্কেট দেওয়া, এই কথা। তারপরে কল্পতরু একটা 8,000 করে বেকারদের দেওয়া, এটা আরম্ভ করেছিলেন। এবং এটাকে মানে বর্তমান মুখ্যমন্ত্রী আরো এগিয়ে নিয়ে গেছে। মুখ্যমন্ত্রী তখন এটা উনি ক্যাবিনেটে ছিলেন, তিনি দেখেছেন কিভাবে করে। তিনি এসে দেখেছেন যে মানুষকে তো আর কিছু করা যাবে না, ডেভেলপমেন্ট ওয়ার্ক তো নেই। যদিও সরকার অনেক টাকা খরচ করেছে, প্রায় 2 লক্ষ কোটি টাকার ঋণ, এই অবস্থায় ডেভেলপমেন্টটা কোনো ইস্যু হয় নাই। 1 নম্বর হলো ধর্মীয় বিভাজন, 2 নম্বর তার মধ্যে তিনি কিছু ব্যক্তিগত সুবিধা দিয়ে মানুষের ভোট আদায় করছেন। কিন্তু দেশের জন্য এটা কত ক্ষতিকারক, এটা ইকোনমিকের ক্ষতিকারক, এটা সময় মতো বোঝা যাবে। আজকে প্রাইম মিনিস্টার বলছে সোনার দোকানে 1 বছর যাবে না, তেল কম খরচ করতে হবে, তেল খাওয়াটাও কম। মানে এটা কি আপনি বলছেন বিজেপির মানে বিপরীত ধর্মী পদক্ষেপ। এবং প্রধানমন্ত্রী যখন বলছেন যে ইকোনমিক্যালি এটা খুব খারাপ। আজকে আপনি খবর নিয়ে দেখবেন আসামে বিগত 5 বছরে যেসব রাস্তার ঠিকাদার বা জল জীবন মিশন হয়েছে, এইসব ঠিকাদার পথে বসে গেছে, তাদের কোনো পেমেন্ট নেই, কিছু নেই। কারণ এইগুলোতে কাজ করানো হয়েছে কিন্তু টাকা দেওয়া হচ্ছে না, টাকাটা চলে যাচ্ছে অন্য লাইনে, যেটার কোনো নাই, বেনিফিট পাচ্ছে না সবাই, ইন্ডিভিজুয়াল বেনিফিটে চলে যাচ্ছে। যার ফলে এটা আমরা একটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটা ঠিকমতো হচ্ছে না। এক সময় এটা প্রকাশ্যে আসবে। আজকে যেমন প্রাইম মিনিস্টার বলেছেন যে তোমরা খরচ কম করো, বিদেশ ভ্রমণ বন্ধ করো, কিন্তু বিদেশ যাওয়া বন্ধ করা বলছেন। কিন্তু উনি বিদেশ যাওয়া বন্ধ করবেন, 15 মে থেকে 20 মে যাচ্ছেন, 4টা দেশে পড়ে যাচ্ছেন। উনার কিন্তু কিছু হলেই তিনি না, কিন্তু একটা জিনিস তো মানতেই হবে মিস বলদা, যে আপনার অসমের সরকার প্রচুর লোন নিচ্ছে, প্রচুর, কিন্তু প্রায় ইলেকশনের আগে 36,000 কোটি টাকা আপনার মহিলাদের মধ্যে 9,000 করে আপনার ডিস্ট্রিবিউশন করেছে। তাতে কিছু গ্রামবাসীর ক্রয় ক্ষমতা কি বাড়বে না? কিছু মানে স্মল সেন্স আমি বলছি না। আপনি বলছেন এটা ইন্ডিভিজুয়াল, সব মহিলারা পায় নাই। একটা মহিলা না, 40 লক্ষ আমি বলছি, মানে রুলিং 40 লক্ষ, কিন্তু রুলিং পার্টির সঙ্গে যাদের একটু ইনফ্লুয়েন্স আছে তারা পাচ্ছে এটা। হ্যাঁ, অরুণোদয় আমরাও লিস্ট দিয়েছিলাম, আমাদের লিস্টটা তো হয় নাই। তাহলে আপনি কি বলছেন সংখ্যালঘুরা অরুণোদয় পাচ্ছে না? কম পাচ্ছে, খুব কম। অরুণোদয় পাচ্ছে কারা? যারা রুলিং পার্টির রিকমেন্ডেশনে এসেছে, এরা অরুণোদয়। কিন্তু এটা আপনার এলাকাতে যেমন আপনি এমএলএ, নিয়ম মতো তো আপনার লিস্ট অনুযায়ী অরুণোদয় পাওয়ার কথা ছিল বরকলাতে। আমরা সেটা কি হয়েছে কখনো? না, হয় নাই। আমাদেরকে বলা হয়েছে 5,000 হবে, বলছে 1,000 দাও, 1,500 দাও। এই 1,000 1,500 কেটে ফেলেছে।
এটা বড় অন্য। এখন আবার অরুণোদয়ের মধ্যে আছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা বিধবা বা এরা দিতে হবে, মহিলার বিয়ে হচ্ছে না, এরকম কত ক্যাটাগরি আছে। কিন্তু আপনারা তো সাংবাদিক, আপনারা ভালো মতো খবর নিয়ে দেন, অনেক বিকলাঙ্গ লোক পাচ্ছে না, এটা অ্যাপ্লাই করেও পায় নাই। তো এইটা কারণ এটা তাদের পার্টি অফিস থেকে লিস্টে অ্যাপ্রুভ হয় নাই, সেই জন্য হয় নাই, এইটাই চলছে। এবং এখানে দেখুন আসামের সমস্ত ক্ষমতা একজনের, মানে মন্ত্রিসভার যেটা যৌথ দায়িত্ব কনস্টিটিউশনে বলে যে কিছু নেই, কোনো মন্ত্রী কাজ করতে পারে না। আমি তো ব্যক্তিগতভাবে অনেক মন্ত্রী গেছি, অনেক কিছু গেছি, তখন যাওয়ার পরে বলছেন এটা সিএম এর অ্যাপ্রুভেল লাগবে, এটা আমি একটু সিএম কে জিজ্ঞেস করে নিই। আমরা তো জানতাম আপনার সঙ্গে মুখ্যমন্ত্রী একটা সম্পর্ক আছে। সম্পর্ক তো আছেই, কোনো কারোর সম্পর্ক তো আমার কারোর সঙ্গে খারাপ সম্পর্ক নাই। কিন্তু একটা কাজ করতে গেলে যদি মন্ত্রীরা তাদের নিজস্ব অধিকার না থাকে তারা কাজ করার, তাহলে তারা ডিপার্টমেন্টে তারা করতে পারবে না। কিন্তু আসামে এক জায়গা থেকে ডিকটেট করা হয়, তুমি এই কাজ করবে, তুমি সেই কাজ করবে। আমি একজন জয়েন্ট সেক্রেটারি যিনি হেলথ ডিপার্টমেন্টের একজন ছিলেন, উনাকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে এই ব্যাপার আপনি তার ইন্টারভিউ হবে, যদি ইন্টারভিউ এলাও হয় তো আপনি একটা ফেভার করবেন তার পোস্টিংটা। পরে খবর নিতে আমাকে বলল আপনার কথা আমি করতে পারবো, মন্ত্রীর কাছ থেকে আপনি লিখিতভাবে এনে কিছু দেন তাহলে আমি করে দেব। মন্ত্রীর কাছে যাওয়ার পরে বলল না, এটা আমি না, এটা কিন্তু সিএমএ দেখেন। তার সিএমকে পাবো কোথায়? ছোটোখাটো কাজের জন্য সিএমকে ধরাও মুশকিল। এখন বলছি আমাদের আপনার এইবারে ইলেকশনে যে সাংগঠনিক বিপর্যয়, হ্যাঁ, আপনি কি মনে করেন যে বরাকবিলিতে আজকে 13টা সিটের মধ্যে মাত্র 4টা সিট পেল কংগ্রেস? দেখুন আমি একটা আপনাকে উদাহরণ দিই, ধলাই বাই ইলেকশনে আমরা 9000 ভোটে হেরেছিলাম বাই ইলেকশন, কিন্তু এইবার আমরা ভোট আরো বেশি ভোটে জিতা উচিত ছিল। এর মধ্যে সময় পেয়েছি, আমাদের যে ক্যান্ডিডেট ছিল, এখানকার যে সংগঠন ছিল, তারা লোকের বাড়িতে লোকের সঙ্গে গেছে, মিটিং করেছে। প্রত্যেক সভাতে আগে যেখানে 50 জন লোক হতো, এইবার গিয়ে দেখেছে 150 জন 200 জন হয়েছে, অথচ ভোটের বাক্সে প্রতিফলিত হয়নি। সেই জন্য আমাদের একটা ধারণা, এটা সব একটা ইভিএম এ একটা কিছু আছে, যার ফলে আপনি দেখবেন যেখানে কংগ্রেস হারছে, বিজেপি জিতছে, সে 50,000 ভোটে জিতে, 40 থেকে 55,000 ভোট এরকম থাকে। কিন্তু আপনাদের তো নজির আছে, যেমন হাইলাকান্দি আলগাপুর, যেটা কাটলিচড়া আলগাপুরে জুবেরের নাম, আপনাদের প্রার্থী জিতেছেন 1 লক্ষ বেশি ভোটে জিতেছে। কারণ আছে, কোনো মাইনরিটি এলাকায় কোনো রকম হেরফের হয়নি, এটা ছেড়ে দিয়েছেন উনি। মাইনরিটিকে আলাদা করেছেন, কংগ্রেসের মাইনরিটি হোক আর মাইনরিটি লোক কংগ্রেসের ভালো ক্যান্ডিডেট থাকলে কংগ্রেস সাপোর্ট করছে। যেমন মন্দিয়াতে হয়েছে আমাদের তৃণমূল কংগ্রেসের শেরমান আলী বকেল, ওর একটা সাধারণ মানুষের সঙ্গে ছিল বেশি সময়, বকেল লোক, বেশ কাজের লোক, তো ও তৃণমূল থেকে জিতেছে ওটা। এখানে তো আর কংগ্রেসের যিনি আব্দুল খালেক এক্স এমপি, উনি হারেছেন। এইবার স্ট্র্যাটেজিটা হলো শুধু হিন্দু এলাকা থেকে কংগ্রেসকে মুছে দেওয়া, এটাই। এবং এটা সফল হয়েছে, এবং সফল তিনি যে না হলে একজন শুনুন, ইভেন যারা জ্যোতিষী করে তাদের প্রেডিকশনও ভুল হয়, কিন্তু হেমন্ত বিশ্ব আগেই বলে দিয়েছেন যে আমরা এই ডিস্ট্রিক্ট থেকে অতটা জিতবো, অমুক জায়গায় এই সিট জিতবো। গুয়াহাটির কথা বলেছেন 70,000 ভোটে জিতবে প্রদ্যুৎ বড়দলৈ, প্রায় কিনারে চলে গেছে। উনি
মানে এত কিরকম জানবেন, এটা আমাদের কাছে প্রশ্ন। সেই জন্য আমাদের কংগ্রেস তো আপনি যে কোনো ভিলেজে যান, যে কোনো পাড়া যান, কংগ্রেসের লোক পাবেন, যতই বিজেপি না কংগ্রেসের লোক পাবেন আপনি ঠিক, কিন্তু আপনাদের সংগঠনটা আলগা। কারণ গান্ধীজি যখন স্বাধীনতা আন্দোলনে গান্ধীজির যে কংগ্রেস বা এখন যে আপনারা যারা প্রতিনিধিত্ব করছেন, এটা ছিল লুজ একটা সংগঠন। মানে আটো যে বিজেপির যেটা হয়েছে এখন, তাদের পৃষ্ঠা প্রমুখ প্রথম, তারপরে থাকে তাদের শক্তি কেন্দ্র, বুথ কমিটি, মণ্ডল কমিটি, না এই যে এগুলো তারা যে মানে মানুষকে সমস্ত পেশা শ্রেণীর মানুষকে আনার জন্য তাদের বিদ্যাভারতী, সংস্কৃত ভারতী, মানে এতটা সংগঠন কাজ করে, লোকজাগরণ মঞ্চ, আপনাদের কিন্তু সেই রকম কোনো আমাদের এরকম নেই। আমাদের কংগ্রেসের এনইউসিআই, যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, সেবা দল, ওই তো চারটায়, হ্যাঁ এটাই আমাদের চলছে। আমাদেরও বুথ লেভেল কমিটি আছে, আমাদের প্রত্যেক মন্ডল জিপি ওয়াইজ মন্ডল কমিটি আছে, কিন্তু সব আছে। কিন্তু কথা হলো কি, আমাদের টাকা পয়সা কম, আর বিজেপির পয়সা কড়ির কোনো অভাব নেই। কারণ আপনি বরখলা আমি দেখেছি এইবার ইলেকশনে একদিন আগে প্রত্যেক বুথের কর্মীদেরকে ওরা মাংস ভাত খাইয়েছে। এটা কংগ্রেসের দ্বারা, কংগ্রেসের ক্যান্ডিডেট দ্বারা সম্ভব নয়, এত টাকা পয়সা খরচ করা সম্ভব না। আজকে গুয়াহাটিতে যে হলো ওভারটেকিং, হাজার হাজার লোককে আনা হয়েছে, গাড়ি ভাড়া দেওয়া হয়েছে, ওদের খাওয়া দেওয়া হয়েছে। এই যে এক্সপেন্সেস এটা বিজেপির আছে, কংগ্রেসের নেই। এইটাই না, এটা তো ঠিক, এটা তো 100 আর বিজেপি আসার পরে তার যে ইলেকট্রাল বন্ড থেকে আরম্ভ করে কংগ্রেস যদি 100 কোটি পায়, তারা পায় 1000 কোটি, এটা ঠিকই আছে। এটা ঠিক। আমাদের গৌরব গগৈজি প্রেসিডেন্ট হওয়ার পর জাস্ট ফরমেশন করছেন আমাদের অর্গানাইজেশন, মোটামুটি ফরমেশন অর্গানাইজেশন আছে, কিন্তু আমাদের অর্গানাইজেশনের টাকা পয়সার অভাবে আমরা একটু পিছিয়েছিলাম। কারণ একটা অর্গানাইজেশন করতে গাড়ি লাগে, পেট্রোল লাগে, মাইক লাগে, যোগাযোগের ব্যবস্থা, কর্মীদেরকে খাবার দিতে হয়, এগুলো আমাদের কাছে কম। বিজেপির আছে, কারণ তারা বিভিন্ন সোর্সে পায়। যেমন ধরুন সুপারি, আমাদের এখানকার লোকাল সুপারি আপনি যদি গুয়াহাটির পাঠাতে যান তাহলে আপনি পারবেন না, পুলিশ এলাও করবে না। কিন্তু একটা এজেন্সি আছে, ওর কাছে টাকা দেন জমা, ও লিখে নম্বর দিয়ে দেবে গেইটে, এবং এই সুপারি চলে যাবে গুয়াহাটি। এতে হয় কি, লোকাল সুপারির দাম কম হয়ে যায়, যার কারণে কম দামে ওরা কিনতে হয়, যেহেতু এখানে গেট ফি আর একটা দিতে হয়, যেটা সিন্ডিকেটের পয়সা। কংগ্রেসের ছিল না, এটা নূতন, আমি তো স্ট্রেইং এইবার দেখে। আর এরকম গেটও ছিল না এখানে কংগ্রেস আমলে, কিন্তু এইগুলো ছিল না, ছিল টুকটাক। এটা স্মল এটা অফিসার লেভেলে কিছু নেতার পকেটে যাবে। এখন যেটা যায় পুরো ডিসপুরে টাকা জমা হয়, এবং এই টাকাটা তারা কাজে লাগায় সংগঠনে। এটা সবাই জানে, এটা ওপেন সত্য। এমনকি আমি ওই যে আগের নুমাল মাহাতো, ওনাকে একদিন গিয়ে ধরলাম যে আচ্ছা আমাদের লোকাল কিছু ব্যবসায়ীরা আছে, লোকাল ছেলেরা, ইয়ং ছেলেরা, তারা সুপারি পাঠাতে হয়, আপনি কেন আপনার পুলিশে আমার বরখলার যে গেটটা আছে হাফলং, এখানে কেন বন্ধ করে রাখেন, আপনি দেন না? বলে এটা আমার কিচ্ছু নেই, আমার কাছে নম্বর আসে, কোন কোন নম্বরকে ছাড়তে হবে আমি পুলিশকে বলি এইগুলা ছাড়ো, এই ছেড়ে দেয়। এটা উনি বলে গেছেন আমাকে। তা আমি জানি এরকম খবর, আমি অনেক চেষ্টা করেছি। আমার বরখলার কিছু যুবকরা বলছে আমাদের এখানে প্রচুর সুপারি হয়, লোকাল সুপারি, আমরা যদি একটু সুপারি কিনে পাঠাতে পারি একটা ব্যবসা করতে পারবো। তো এই জিনিস কংগ্রেস আমলে কি ছিল, কংগ্রেস আমলে ছিল থার্ড গেট ফোর্থ গেটটা লোকাল লেভেলে, ডিস্ট্রিক্ট লেভেলে হতো, এনিবডি পাক ডিস্ট্রিক্ট লেভেল। এখন তো অ্যাপয়েন্টমেন্টটা চলে গেছে সেন্ট্রালি,
এক জায়গায়। মানে ফোর্থ গেটে সব ফোর্থ গেট ওখানে বরকলা হসপিটালে, বরকলা যে হসপিটাল আছে, 1 বছর আগে 36টা ফোর্থ গেট বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট হয়ে 34 জন ব্রহ্মপুত্র উপর থেকে এসে। আপনারা খবর নিয়ে দেখুন, অনেক অফিসের মালি পর্যন্ত গুয়াহাটি থেকে এসেছে। না, এটা তো ঠিক আছে। আমাদের লোকাল চলে। আমি অ্যাসেম্বলিতেও বলেছিলাম যে আমাদের ছেলেমেয়েরা নিট জেইটি ক্র্যাক করতে পারে, কিন্তু এই ফোর্থ গ্রেড এর যে ইন্টারভিউ সেটা ক্র্যাক করতে পারে না। না, যে আমাদের দুর্ভাগ্য। যে ইভিএম দিয়ে ধরুন পশ্চিমবঙ্গ আসাম বিজেপি জিতত, সেই ইভিএম দিয়েই আপনার তামিলনাড়ুতে বিজয় থালাপতি জিতলো, কেরলে জিতলো আপনার গণতান্ত্রিক জোট কংগ্রেসের। হ্যাঁ, কাজেই আপনার ইভিএম মানে শুধু ইভিএমকে দোষারোপ করলে তো হবে না, আপনাদের সাংগঠনিক ভিত্তিটা। শুনুন, সাংগঠনিক ঠিক আছে, এটা আমি মানি। যদি মানে সাংগঠনিক মানে বিচ্যুতি আছে কি না, একটু দুর্বলতা আছে আমাদের, তার কারণ আমরা অপোজিশন। হ্যাঁ, অনেকে আমাদেরকে বলেছে যে লিস্টে আমাদের নাম রাখবেন না, ভোট আমরা দেবো আপনাদেরকে, নাম রাখলে অসুবিধা আছে। কারণ বিজেপি ওরা জানবে, আরে তুমি এটা কংগ্রেসের মেম্বার, আমার কেন সেই তোমার কাজ হবে না। এইটা মানুষের মনে ভয়। দেখুন, একটা জিনিস কংগ্রেসের সময় আরম্ভ হয়েছিল আসামের 2 টাকা মূল্যের চাউল। বিজেপি এসে করোনার কারণে এটাকে ফ্রি করে দিল, কিন্তু সাধারণ মানুষ খুশি, ফ্রি চাল পাচ্ছি। আচ্ছা, অন্তত চাল তো পাওয়া যায়, আর কিছু পাই না পাই। কিন্তু আদানি 1000 বিঘা জমি পাবে 1 টাকা দিয়ে। সাধারণ মানুষে ফ্রি পাচ্ছে 5 কেজি চাল, আদানি 1 টাকা দিয়ে 80 কোটি লোককে দিচ্ছে। আপনার 80 কোটি লোককে, এটা তো আগেই ছিল। ফুড আগে ছিল যে মূল্য, এটা একটা মিনিমাম টাকা নেওয়া হতো। টাকাটা নিলে মানুষে বলতো যে আমি কাজ করতে হবে, কারণ চাউলটা কিনতে হবে। আজকে হয়েছে কি, ফ্রি পাওয়ার পরে এদের রুজি কাজের আগ্রহটা কমে গেছে, কাজের আগ্রহ কমে গেছে। আপনি প্র্যাকটিক্যালি আপনি এগ্রিকালচার সেক্টরে দেখবেন, অনেকে এখন ক্ষেত করাতে চায় না, এত কষ্ট হয়। আমরা চা বাগানে আমরা দেখেছি, চা বাগানে আজকাল শ্রমিক পাওয়া যায় না, কারণ প্রতি বছর সরকার টাকা যে শ্রমিকদের, এটা কর্মসূচি হিসাবে ভালো, কিন্তু এতে মানুষের কাজের আগ্রহটা কমে যাচ্ছে। এবং কাজের আগ্রহ কমে যাওয়া মানে প্রোডাকশনে তার এফেক্ট পড়বে। যখনই বাগানে মানুষ কাজের জন্য পাওয়া যাবে না, তখন প্রোডাকশন এফেক্ট পড়বে তার। এইসব কারণে আর একটা কথা আপনি বলেছেন যে কি বিষয় নিয়ে এখন মানে এমএলএরা অ্যাসেম্বলিতে, এটা বরাক ভ্যালি এখন যে অবস্থা বর্তমানে, বরাক ভ্যালি ডেভেলপমেন্ট আমরা খুব পিছিয়ে আছি স্বাভাবিক বিগত 10 বছর থেকে। কারণ আমি বলি, এর আগে একবার 1000 কোটি টাকা দেওয়া হয়েছিল বরাক ভ্যালির উন্নয়নের জন্য, তরুণ গগৈ থাকতে তিনি করেছিলেন। যে আমি সরকার তো সেটা বলতে এই টাকা দেওয়া হয়নি, দেওয়া হয়েছে। যেমন আপনি বলছেন, বিশ্ব শর্মা বলছেন আপনাদের মন্ত্রিসভায় ছিলেন, সদরঘাটের যে সেকেন্ড সেতু, সেটাও এই টাকা থেকে এসেছে। আপনার বাদ্রিঘাটের যে সেতুটা হয়েছে, সেটাও এই টাকা থেকে হয়েছে, এবং অন্য আরো বহুত কিছু হয়েছে। কিন্তু এটা তো এমএলএর হাতে দেওয়া হয়েছিল, যে তোমরা যা টাকা পেয়েছো তোমরা চয়েস করে স্কিম দাও, যেটা দরকার। আজকে বরাক ডেভেলপমেন্ট একটা বিভাগ খোলা হয়েছে, আপনি জানেন তার ফাইন্যান্সিয়াল পাওয়ার কত স্ট্রেংথ? 105 কোটি। এই 105 কোটি বরাক ভ্যালির খরচ হবে কি অবস্থা? ট্যাক্সে আমরা আপনার কাছে ট্যাক্সে আমরা কত দিই? আমরা দিসপুরে আমরা ট্যাক্স হিসাবে এখান থেকে কত যায়? এটা তো এক্সাক্ট হিসাবটা আমার কাছে নেই, তবে 105 কোটি নিশ্চয় বেশি হবে। 105 কোটি কোনো টাকাই নেই। আজকাল যে কোনো হেমন্ত বিশ্ব শর্মা, তিনি যে কোনো একটা স্কিম নেন, তিনি 100 কোটি, 200, 300 কোটি, একটা ফ্লাইওভার 350 কোটি। তো এইটা কি হবে? আমার প্রথম যেদিন মিটিং দেখা হয়েছিল,
সেই দিন 105 কোটি আমাদেরকেও ডেকেছিলেন, বরাকবেলির সব এমএলএদের 105 কোটি দিয়েছি। আবার হেমন্তবাবু বললেন এমআরআই মেশিন শিলচর সিভিল হসপিটাল, হাইলাকান্দি সিভিল হসপিটাল আর করিমগঞ্জের সিভিল, এই 3টা করে নেয়। এরপরে তো জানি না টাকা কি হলো কি। আমি বিধানসভায় ইয়েতে দেখেছি বিগত বাজেট সেশনের সময়, তখন দেখেছি এটা ইয়ারমার্ক করা আছে, কিন্তু কি কি স্কিম কি হবে নট ফাইনালাইজ। মানে মন্ত্রী যে আপনাদের সঙ্গে কোনো আলোচনা করেননি বরাকবেলির এমএলএদের সঙ্গে? না, হয় নাই। আচ্ছা, যাই হোক, যে অবস্থা 105 কোটি এমন কিছু নাই এখানে। তখন তো 15টা সমষ্টি ছিল, এখন ডিমিলিটিমেশনে কমেছে 15টা 105 কোটি। কমা তো মানে আর্থিকভাবে সরকারের বোঝাটাও তো অনেক কমে গেল তখন আমাদের। আগে যে আর দুটায় যে আরো 30 কোটি টাকা আসতো সেটা তো কমে যাবে না অটোমেটিক? সরকারের কমেছে, সরকার চায় না এদিকে হোক। হ্যাঁ, কারণ আমাদের লস হয়েছে বরাকবেলির জন্য। আমি বলছি বরাকবেলি তো লস হয়েছে ইয়েতে। আজকে দেখুন রাঙ্গিখাড়িতে একটা, শিলচর তো ফ্লাডের শহর, রাঙ্গিখাড়িতে একটা রাঙ্গিখাড়ির নালাটা ইয়ে করা হবে, এটা 2 সাইডে ওয়াল দিয়ে জল যাতে তাড়াতাড়ি যায় সেই ব্যবস্থাটা করা হবে। কিন্তু কাজ একটা ফেজে একটু কাজ হয়ে বিরাট একটা সাইনবোর্ড আছে, দেখবেন হেমন্ত বিশ্ব শর্মা অমুক অমুক সব এখানে সাইনবোর্ড করে, কিন্তু কাজ তো আর হয়নি, আর টাকা আসেনি। আচ্ছা, এই হলো আমাদের এখানে সব অবস্থা। আমরা যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ। আজকে যোগাযোগ ব্যবস্থা আমরা নির্ভর করি গুয়াহাটির উপরে, মেডিকেলের ব্যাপারে রুগী পাঠাতে অনেক কিছু লাগে। আর মহাসড়ক যেটা এখনো শেষ হয়নি, এটা জানি না আরো কত সময় লাগবে। এটা শেষ হলে কিন্তু দূরত্ব 100 কিলোমিটার বেশি, আর এটা 100 কিলোমিটার কম পুরানাটা। তো এই পুরানাটাও এখন টেন্ডার শিলং থেকে আপনার যেটা বরাপানি থেকে যেটা পাঁচগ্রাম পর্যন্ত নতুন আপনার করিডোর, হাই স্পিড করিডোর, এটা হলে গুয়াহাটির সঙ্গে আমাদের হবে, কিন্তু সময় লাগবে তো, ইট উইল টেক টাইম। আমরা তো এই সময়, আমি অ্যাসেম্বলিতে এই ব্যাপারেও বলেছি অনেকবার যে আমাদের এটা হয় না এখানে। আমরা এখানে একটা স্বাস্থ্য পরিষেবার ভালো কিছু নেই আমাদের। আচ্ছা, শিলচর মেডিকেল কলেজ কিছু বিল্ডিং হয়েছে, কিছু হয়েছে, এখানে সব স্টাফ কম, আর এখন স্টাফ রাখার ক্ষমতা নেই। আমি ছিলাম কয়েকদিন এটার গভর্নিং বডির মেম্বার, 2-একটা মিটিংও গেছি, দেখছি যে কোনো একটা ইয়ে হলে ওরা বলে তোমরা ইয়ে করো, লামসাম টাকা দিয়ে রাখো। একটা এক্সপার্ট মানুষ আনতে গেলে কলেজের এত ফান্ডও নেই, ওই যে ডেইলি 10 টাকা করে রুগীরা দেখে যা হয়, এটার মধ্যে 350 ক্যাজুয়াল ওয়ার্কার আছে, 350। তো এই সিস্টেমগুলোর চেঞ্জ না হলে কোনো অবস্থা হবে না। আজকে দেখবেন গ্রামাঞ্চলে যেগুলা সাব সেন্টার আছে, এটাও ঠিকমতো চলছে না। আচ্ছা, আমি শেষ করে নিচ্ছি মিসবাউদ্দা। এখন আমাদের, আপনি গতবার বরখলার বিধায়ক ছিলেন, এবার হয়তো আপনাকে টিকিট দেয়নি, কিন্তু আপনাদের কংগ্রেস প্রার্থী ছিল, কিন্তু উনি বিপুল ভোটে পরাজিত হয়েছেন। আপনি কি মনে করেন প্রার্থী নির্বাচনে গন্ডগোল না হাইকমান্ড এটা অনেক তারা চিন্তা ভাবনা করে দিয়েছে? এটা আমি কি বলবো? আমি এই কথা বলবো যে আমার বরখলার যিনি কংগ্রেস প্রার্থী হেরেছেন, একটু কম ভোটে হেরেছে। না, উনার আমি যে কতটা ভিডিও ভাইরাল হয়েছে, এগুলোর জবাব উনি দিতে পারেননি। হ্যাঁ, যার ফলে হিন্দু মুসলিম বিভাজনটা কিশোরনাথে তো ভোট পাওয়ার কথাই ছিল আমার মনে হয়। শুনেন, ব্যাপার হচ্ছে উনি জয়েন করেছেন মাত্র 4 মাস আগে। 4 মাসে ইলেকশন খেলা যায় না। আর ডিলিমিটেশনে এমন একটা অবস্থা করেছে বরখলাকে, এইদিকে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, এইদিকে রাজাবাজার, ক্লেভার হাউস থেকে আরম্ভ করে এমন একটা করেছে, মধ্যখানে একটা জিপি আবার অন্য জায়গা, বাকিটা শিলচরে
কিছু নদীর এই পারে কয়েকটা জিপি এনে মানে একটা এমন বিতিকিচ্ছা কাণ্ড করা হয়েছে এইখানে, এই জায়গাটা ঘুরতে গেলে 1 মাস সময় লাগে। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, পারবে কিরকম? কংগ্রেস যদি আবার ফিরতে হয় তাহলে আপনার সাজেশন কি হবে? সাংগঠনিক থেকে আরম্ভ করে কি ব্যাপারে পরিবর্তন আনা দরকার আপনারা মনে করেন? কংগ্রেস যদি ফিরতে হয়, প্রথম কংগ্রেসীরা জনগণের মধ্যে যেতে হবে। হ্যাঁ, এটা জনগণে মানে আমাদের প্রয়াত মুখ্যমন্ত্রী উনি একটা জনগণের দুয়ারে জনগণের সরকার, ঠিক সেইভাবে কংগ্রেসটা ঘরে ঘরে যেতে হবে, প্রত্যেকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। কংগ্রেস কর্মীরা একদম পরামর্শ যে ঘরে ঘরে ছাড়া, এইটা করলে আমরা নিশ্চয় অনেক এগিয়ে যাব, এগিয়ে যেতে পারবেন। মানে আপনি আশাবাদী? আমি এবং আমার বিশ্বাস দিল্লিতেও নেক্সট ইয়ে চেঞ্জ হবে, কারণ মানুষে এটা রেজাল্টটা পাবে। বিজেপি যে করেছে, যেমন একটা ছোট কথা না বলে পারছি না, আমাদের আসামে একটা বিল পাস হয়েছে, গরু কাটা নিষিদ্ধ, এটা এখানেও মোটামুটি পাস হয়ে গেছে। এটা করা হয়েছে টু প্লিজ দ্য হিন্দু পিপুল, যে আমরা হিন্দুর সরকার, হ্যাঁ তোমরা আমাকে, কিন্তু ওয়ার্ল্ডের যে বিফ সাপ্লাইয়ারের মধ্যে ইন্ডিয়া 1 নম্বর। ইন্ডিয়া থেকে বিফ যায় মিডিল ইস্টের মুসলমানরা খাওয়ার জন্য। বিফ এক্সপোর্ট করা হয় কেন? এদের এলাও করার কেন হয়? এত হিন্দুত্ব এক্সপোর্টের যারা করে এরা মালিক সব হিন্দু, আর নাম দিয়েছে মুসলমান নাম। যে 3টা এক্সপোর্ট আছে যারা বিফ মিডিল ইস্টে পাঠায়, এরা ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর পজিশন। আপনি দেখবেন সুপ্রিম কোর্ট যেটা লিস্ট দিয়েছিল, ওই যে কোন কোন কারা কারা টাকা দিয়েছে, দেখবেন এই বিফ যারা সাপ্লাইয়ার বা এই এরা চাঁদা দিয়েছে। ঠিক আছে মিসবাউল দা, আমরা আশা করব আগামী দিনে আপনার উন্নত শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবেন, এই আশা নিয়েই এখন ইন্টারভিউ শেষ করে থাকেন।